আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। বাংলাদেশে জাতিসংঘের অফিস নির্মাণ করা হয়েছে, তো আমাদেরকে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। তে চলুন, আসলে এটা জানেনি যে এটা আসলে জাতিসংঘ নাকি জাতি ধ্বংস, নাকি আমাদের পুরা বিশ্ব জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে শান্তির নামে, আমাদের এটা জানা উচিত। তো শুরুতে যেটা জাতিসংঘ তৈরি হয়েছিল 1945 সালে আমেরিকার হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে উদ্যোগ নেয়, ইভেন 50টা কান্ট্রি মিলে জাতিসংঘটা গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো এরপর জাতিসংঘ এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পরও তৈরি হওয়ার পরও প্রায় 250টা যুদ্ধ আমাদের এই বিশ্বে ঘটে যায়। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি যে জাতিসংঘ কতটা একটা শক্তিহীন একটা সংগঠন। তারপর ইভেন এখানে আরও বিষয় যে মানে কি জাতিসংঘের যেই দুর্বলতা, তার মধ্যে এক রাওয়ান্ডাতে 8 লক্ষ লোক মারা যায়, সেখানে জাতিসংঘ কিছু করতে পারেনি। সোমালিয়াতে আজ পর্যন্ত 1991 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত গৃহযুদ্ধ চলতেছে, জাতিসংঘ কিছু করেনি, কিন্তু ওখানে তাদের অফিস রয়েছে। তারপর আফ্রিকাতে অনেক লোক মারা গেছে, ইউরোপে বসনিয়াতে প্রায় 7000 মুসলিম মরছে, তাও আবার সেখানে জাতিসংঘ নিজে দিয়ে পাঠাইছিল যে ওখানে সেফ জোন, আপনারা যান। সেখানে গিয়েও জাতিসংঘ তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, বরং তাদের শত্রুরা তাদেরকে মেরে ফেলে দিয়েছে, জাতিসংঘ কিচ্ছু করতে পারেনি। এরকম আরো আমেরিকা যখন ইরাককে সাহায্য করে, আমেরিকা যখন ইরাকে হামলা চালায়, তখন জাতিসংঘ কি করছিল? কেন কোনো কথা বলতে পারেনি? ইয়েমেনে এত যে যুদ্ধ করলে, এত মানুষ মারলো, কেন জাতিসংঘ কোনো কথা বলতে পারেনি? সুদানে যুদ্ধ চলতেছে, আমাদের দেশে বাংলাদেশে মিয়ানমারেরা কোথায় আজ অবস্থান করতেছে আমরা সবাই জানি, মিয়ানমারের জাতিসংঘ কিছু করতে পারেনি। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই সংগঠনের এই সংস্থা কতটা শক্তিশালী। এরপর আরেকটা মেন বিষয়, 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘ। আজ কিসের উপর ভিত্তি করে? আজ 2025 সালে আছে, লাখ লাখ মানুষ মারে ইসরায়েল, লাখ লাখ মানুষ মারে, জাতিসংঘ কিচ্ছু করতে পারে না। অথচ ফিলিস্তিনে জাতিসংঘের অফিস রয়েছে। আমাদের এটাদের কি লাভ জাতিসংঘের সংস্থা দিয়ে? তারা বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না, বরং ইসরায়েল আর জাতিসংঘকে টাইমই দেয় না। নেতানিয়াহু জাতিসংঘের গিয়ে উল্টে আর জাতিসংঘকে দোষ দেয়, আর আমেরিকা তাকে সাপোর্ট দেয়। এই জাতিসংঘ, আমেরিকার কথা শুনে কি জাতিসংঘ চলবে নাকি? এটা কি ধরনের জাতিসংঘ হইল? তারপর আবার এই জাতিসংঘ আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে না, চীনও নাই, রাশিয়াও নাই, আর জাতিসংঘের খুব একটা সাপোর্টে। আপনি আমার কথা শুনে নেন, বরং আমেরিকা যা বলে জাতিসংঘ সেই অনুযায়ী চলতেছে। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, আমেরিকাতে, বাংলাদেশের ঢাকাতে না। তো যত ধরনের আপনার পাওয়ারফুল জিনিস, সেটা হোক ওয়েপন হোক, সেটা হোক অস্ত্র দ্বারা হোক, যেটা দ্বারাই হোক, সবকিছু ওখানে আমেরিকার ডমিনেন্স আছে। ওখানে অন্য কোনো কান্ট্রির কথা চলে না, জাতিসংঘ মানে না। যেখানে বিশ্ব মানবতা ভেঙে পড়ে, সেখানে জাতিসংঘ তাও আমেরিকার দালালি করে। এটা কি ধরনের কথা? তারপরে রিসেন্টলি আমরা দেখলাম আফগানিস্তানের বিরুদ্ধে জাতিসংঘ থেকে মামলা করা হয়েছে। কেন? যেখানে ইসরায়েল লাখ লাখ লোক মারতেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে একটাও কোনো মামলা দাঁড় করানো হচ্ছে না। এটা কি ধরনের জাতিসংঘ? আমরা এইরকম জাতিসংঘ জানি। এটা শুধু আমাদের বিশ্বের জন্য না, এটা আমাদের দেশের জন্য। আমরা জুলাই আন্দোলন করছি, অলরেডি একটা যুদ্ধ করছি, অনেক লোক মরছে, অনেক ভাই মরছে। এটা শুধু মুসলিমদের জন্য যে তা না, এটা আমাদের পুরা বাঙালি জাতির জন্য। বাঙালি জাতিকে রক্ষা করতে হলে, যুদ্ধ থেকে ব্যস্ত হলে, নিজেদের জাতিগত আত্মসম্মান বোধ, নিজেদের সম্মান রক্ষা করতে হলে আমাদের এই ধরনের ক্রিটিক্যাল এজেন্ট মূলক সংস্থা থেকে সাবধান হয়ে যেতে হবে। সবাই সচেতন হয়ে যাও বাঙালি। রাখি, ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যে বৈষম্যটা, আমি সেটা সম্পর্কে বলি। এখন জাতিসংঘের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন চলে হচ্ছে স্থায়ী কমিটির উপরে, আর জাতিসংঘের স্থায়ী কমিটিতে যে 5টা বা 6টা রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র। মানে আমি একদম ডিরেক্টলি বলতেছি খ্রিস্টান রাষ্ট্র। এই জন্য বলতেছি, বিশ্বের যে প্রান্তেই বৈষম্যমূলক কাজ করা হয়, যেমন এই যে মুসলিমরা যদি কোনো বৈপ্লবিক কাজ করে, সেখানে ট্যাগ লাগিয়ে দেয় জঙ্গি। যে আমরা কিছুদিন আগে কিন্তু জুলাই বিপ্লবে স্লোগান দিচ্ছি এরকম, পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। এই যে মানে লেজুর ভিত্তির যে অবস্থাগুলো, হাসিনাও কিন্তু সেই জাতিসংঘের যে ওদের যে লেজিমেসিগুলো, ওগুলাকে এখানে ফলো করতো। আচ্ছা, ওকে, ওইখানে ওরা 6টা রাষ্ট্র, আমরা যেটা বলি ফাঁকিবাজি। জাতিসংঘের এই যে কাজগুলা, এগুলার বিরুদ্ধে যদি আমরা এখনই আমাদের তরুণ প্রজন্মকে, আমরা বাংলাদেশকে কিন্তু আমরা এই যে এরকম প্রোগ্রাম করার জাতি পাচ্ছি না, সুযোগটা পাইতাম না। জুলাই বিপ্লবের পরে আমরা পাইছি সুযোগটা, অবশ্যই।
এই যে সুযোগগুলা, এগুলা আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এখন সচেতন হয়েছে, বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী। আমাদেরকে জাতিসংঘের যে দ্বিচারিতা, এগুলো সম্পর্কে জানাতে হবে। আবার কান্ট্রি অফিসটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই যে বাংলাদেশে প্রতিষ্ঠার অন্যতম কারণ হচ্ছে এলজিবিটি প্রতিষ্ঠা করা, একদম প্রধান কারণ। বাংলাদেশে এলজিবিটি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করতেছে, কিন্তু পারতেছে না কেন? বাংলাদেশে এখনো তরুণ প্রজন্ম সচেতন, সজাগ, তারা যে কোনো ভাবে মোকাবেলা করতে সকলভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখন দেখতেছে যে একটা চাল পাইছে ইউনুস, কিন্তু অনেকটা আমেরিকা ঘেঁষা একটা লোক। আমেরিকা আমি ডিরেক্টলি বলবো না, ঘেঁষা বলবো, পন্থী বলতে গেলে একদম তাকে ফলো করা, ওইটা না ভাই, যাই হোক, ওকে ঘেঁষা। এখন দেখেন ইউনুসের মাধ্যমে এখানে যদি মানবিক কমিশনের এই অফিসটা দিয়ে যেতে পারে, ওদের কিন্তু প্রচুর কাজ আসবে, প্রচুর অর্থ আসবে। অর্থ দিয়ে কিন্তু মানুষের অনেক কিছু করা যায়, প্রভাবক। বাংলাদেশ যেহেতু একটা দরিদ্র প্রবণ একটা রাষ্ট্র, এখানে অনেক মানুষকে টাকা দিয়ে ভুলভাবে ব্যাখ্যা করে অনেক কিছু করা সম্ভব। কিন্তু ওই সুযোগটা যদি আমরা এখন দিয়ে বসি যে না পরে কিছুই করতে পারবে না, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা হবে। আমরা কিন্তু লক্ষ্য করছি যে অনেক দরিদ্র পরিবারের লোকজনকে নিয়ে অর্থের বিনিময়ে ইনফ্লুয়েন্স করে কি তাদেরকে এলজিবিটিতে প্রলুব্ধ করা হয়েছে। খ্রিস্টান, তারপরে যে ছেলেকে মেয়েকে ছেলে, এই টাইপের কাজগুলো করা হইতেছে, পুরোগুলো কিন্তু জাতিসংঘের প্ররোচনা করা হইতেছে। আবার নারী কমিশন নিয়ে কথা বলতে গেলে তো ইন্টারিমের বিরুদ্ধে বলতে হবে। ইন্টারিম তো সত্যি কথা বলতে এই যে অফিস আসছে, ইন্টারিম কিন্তু এর বিরুদ্ধে কিছুই বলে নাই। ইন্টারিমের যে জুলাই রক্তের উপর দিয়ে আসছে, তরুণ প্রজন্মের রক্তের উপর দিয়ে আসছে, এই তরুণ প্রজন্মের ডাকলেই ইন্টারিমে বাধ্য হবে কান্ট্রি অফিসকে না দিতে। সুতরাং আমাদেরকে জাগতে হবে, তরুণ প্রজন্মকে বোঝাইতে হইব, বুঝাই নিয়ে আসতে হবে। জাতিসংঘের কান্ট্রি অফিস বাংলাদেশে আসলে এই বাংলাদেশে আগামী 20 বছর হোক, 30 বছর পরে হোক, এলজিবিটি প্রতিষ্ঠা করাই এদের লক্ষ্য। আমরা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যেভাবে হোক, এখন হয়তো আমরা সংখ্যায় এখানে সবাই বুঝতেছে না, এই জন্য আসতেছে না, বা ওইভাবে আমরা মোকাবেলা করতে পারতেছি না। আমাদেরকে বুঝাইতে হবো, সবাইকে সম্মুখভাবে জানাইতে হইব, সবাই এটা বিরোধিতা করে, সবাই এটা বিরোধিতা করবে। বাঙালি ঐতিহ্যের জন্য হলেও করবে, বাংলাদেশ সংস্কৃতির কথা যদি বলি সাংস্কৃতিক ভাবে করবে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতিসংঘের কান্ট্রি অফিস মোকাবেলা করব, মানবতার স্বার্থে, আমাদের বাঙালি ঐতিহ্য রক্ষার স্বার্থে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাতিসংঘের কান্ট্রি অফিস মানি না, মানবো না। জাতিসংঘের কান্ট্রি অফিস মানি না, মানবো না। জাতিসংঘের কান্ট্রি অফিস মানি না, মানবো না। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য ওটা রাখবেন ভিডিও ডিলিট করে দেন। হ্যাঁ, আপনারা জানেন ইন্ডিয়ান গভর্নমেন্ট জাতিসংঘের কান্ট্রি অফিস মানবাধিকার অফিস নামে বাংলাদেশে এলজিবিটিকে প্রমোট করার জন্য 3 বছরের একটা চুক্তি করছে, যার মাধ্যমে বাংলাদেশের যে সংস্কৃতিকে বিনষ্ট করার একটা পয়তারা করতেছে। আপনারা বিশ্বের 17টা দেশে জাতিসংঘের কান্ট্রি আছে, প্রত্যেকটা দেশে যুদ্ধ চলমান, এবং আপনারা দেখতে পাবেন রাশিয়া ইউক্রেনে একটা ওদের শাখা অফিস আছে, ইউক্রেনীয় যুদ্ধ চলমান। আমাদের ফিলিস্তিনে ওদের কান্ট্রি অফিস আছে। আমাদের হাজার হাজার মুসলমান ভাই প্রতিদিন শহীদ হচ্ছে, তারা কিছু করতে পারছে না, নির্বাক। এই ফ্যাসিস্ট আমলে গত 17 বছর আমার অসংখ্য ভাই বোন রাজপথে শহীদ হয়েছিল। তখন কোথায় ছিল এই মানবাধিকার কমিশন? তখন কোথায় ছিল? এখন আমরা ছাত্র জনতা বিপ্লব করে যখন ইন্টেরিয়ামকে সুযোগ দিয়েছি, ওই সুশীল ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদের রক্তের উপর দিয়ে জাতিসংঘকে কান্ট্রি অফিস করে এই বাংলাদেশকে সমকামিতাকে প্রমোট করার জন্য তারা চালু করতে চায়। এই মানবাধিকার অফিস যদি ঢাকায় হয়, আপনার আমার যে একটা বন্ধন ভাই বোনের, এটাকে বিনষ্ট করার জন্য তারা কাজ করছে। বিশ্বের প্রত্যেকটা দেশে পারিবারিক বন্ধন ভাঙার জন্য তারা গোপনে কাজ করতেছে। এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের আশেপাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হওয়ার জন্য পয়তারা করতেছে আমেরিকারা। ওই পয়তারারই সুবর্ণ সুযোগ দিতেছে আমাদের জাতিসংঘ কান্ট্রি অফিস করে, বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন নাম করে তারা এই বাংলাদেশে অনুপ্রবেশ করে, বাংলাদেশকে অভ্যন্তরীণ হস্তক্ষেপ করে তারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার চেষ্টা করতেছে। জাতিসংঘের কান্ট্রি অফিস যদি হয়ে বাংলাদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হবে, প্রত্যেক ধর্মের মানুষ তার স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে না। সমাজের মধ্যে সমকামী এলজিবিটি নানা ধরনের বিশৃঙ্খলা বেড়ে যাবে, অস্থিতি ছিল। আপনারা দেখতে পাবেন বিশ্বের যতগুলো দেশে আছে, আফ্রিকার অনেকগুলো দেশে আছে, প্রত্যেকটা দেশের অবস্থা খুবই ভয়াবহ। এবং আমাদের ফিলিস্তিনেও এভাবে তারা জাতিসংঘের অফিস দিয়ে মুসলমানকে নির্বিচারে হত্যা করছে, তারা নীরব।
তারা এভাবে করে বাংলাদেশকে ফিলিস্তিন রাষ্ট্রের মতো নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র চক্রান্ত করে এই বাংলাদেশে জাতিসংঘ কান্ট্রিবিউট করতে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই আমরা 3 বছর না, এই বাংলাদেশে আগামী 24 ঘন্টার মধ্যে এই জাতিসংঘের কান্ট্রি জনগণের পক্ষে সরকার যদি এই কাজটা করে আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা জুলাই বিপ্লবী, আমরা জানি আমাদের বাংলাদেশকে, বাঙালির সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে রক্ষা করতে হবে। আমরা বাংলাদেশের কোনো অনুপ্রবেশ, আমরা ভারতকে এই বাংলাদেশ থেকে বসিয়েছি, আমরা পাকিস্তানকে এই বাংলাদেশকে বিদায় করেছি, আমরা কোন দেশের দাসত্ব মেনে নেব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আচ্ছা, আমার পূর্বে আমার দুই সিনিয়র ভাই ওমর ভাই, সাদ ভাই খুব সুন্দরভাবে জাতিসংঘের যে আসল রূপ সেটা অলরেডি প্রকাশ করে দিয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় একটু স্কিপ হয়েছে, ওই জায়গাগুলো আমি একটু তুলে ধরবো। প্রথমে আমি এই গ্রেট ইনিশিয়েটিভের জন্য আরবিটি দাওয়া সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, কারণ এই জিনিসটা খুবই দরকার ছিল। খুবই অসহায় লাগতেছিল যে এরকম একটা কাজ হয়ে যেতেছে আমাদের অগোচরে, বাট আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ তো জানাতে পারতেছি না। ধন্যবাদ আরবিটি দাওয়া সোসাইটি। আমি প্রথমে শুরু করতে চাই জাতিসংঘের একটা, আমাদেরকে ছোট থেকে কি শেখানো হতো, জাতিসংঘ মানে বিশ্বের শান্তি রক্ষায় জাতিসংঘ অনেক বড় অবদান, আমাদের স্কুল কলেজে এগুলোই শেখানো হয়েছে। বাট এখন আসলে কি এই জিনিসটা কি সঠিক নাকি ভুল, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ হিউম্যান বিং আমরা এখন সব প্রত্যক্ষভাবে আর কি দেখতে পাচ্ছি যে আসলে জাতিসংঘের আসল রূপটা কি। এটা আসলে জাতিসংঘ না, এটা হচ্ছে জাতি ধ্বংস। এখন আমি বলি যে বাংলাদেশে তাদের এজেন্ডাটা কিরকম হতে পারে এবং তারা কিভাবে বাংলাদেশকে ধ্বংসের মুখে দিয়ে দিতে পারে। তার আগে আমাদের বুঝতে হবে আমাদের কালচার, আমাদের ট্রেডিশন। এই জাতিসংঘটা প্রথম যখন তৈরি করা হয়েছে তখন এটা শুধু ইউরোপ কান্ট্রিদের মাধ্যমে পরিচালিত হতো, কিন্তু আমাদের এশিয়ান যে কালচার এটার সাথে তাদের কালচার সম্পূর্ণ ডিফারেন্ট। আমাদের যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, আমাদের যে নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং আনুষঙ্গিক যে জিনিসগুলো, নৈতিক মানদণ্ডটা, এটা ইউরোপের যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে একরকম নয়, আমরা সম্পূর্ণ ডিফারেন্ট। তাই তাদের মানবাধিকার, তাদের যে ফিলোসফি ওইটা আমাদের সাথে মিলবে, এটা মূল্যবোধের মানদণ্ড তারা হবে, এটা কখনই কাম্য নয়। আমরা কেন তাদের কপি করব? আমাদের নিজস্ব ট্র্যাডিশন আছে। আমি আরো বলতে চাই যে সমকামিতার যে বিষয়টা তোলা হয়েছে, আমাদের সংবিধানের 377 দ্বারা বলা আছে যে বাংলাদেশের সমকামিতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো বাংলাদেশের যে জাতিসংঘ অফিসটা হচ্ছে তার প্রধান একজন সমকামী কিভাবে হয়? এর জবাব ইন্টারভিউ আমাদের দিতে হবে। যেখানে একটা দেশের সমকামিতা দণ্ডনীয় অপরাধ, সেখানে একটা অফিস হচ্ছে যার প্রধান হচ্ছে একজন সমকামী। এই ইন্টারভিউকে অবশ্যই প্রশ্ন সমাধান দিতে হবে। আর নৈতিক মূল্যবোধের জায়গা থেকে বলছি যে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, আমাদের দেশটা হচ্ছে ইসলাম সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশ এবং অন্যান্য ধর্মের মধ্যে সমকামিতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তারপরে কেন আজকে আমাদের এখানে আমাদের এই ধরনের জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে? এই যে এরকম একজন মানুষকে এই যে চেয়ারপারসন হিসেবে তৈরি আর কি পজিশন দেওয়া এরকম একটা অফিসের, মানে কি আমাদের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত, আমাদের কালচারের উপর আঘাত। এখন আমি যদি বলতে চাই বাংলাদেশের যে তাদের টার্গেট কি, দেখেন আপনারা যদি সিরিয়া, আপনারা যদি লিবিয়া, আপনারা যদি গাজা দেখেন, ওইখানে তারা আমেরিকা, জাতিসংঘ জাস্ট একটা টুলস আমেরিকার জন্য। তারা সুপার পাওয়ার হিসেবে এই টুলসটা জিওপলিটিক্যাল কাজে ব্যবহার করা হয়। তারা যেরকম মানবাধিকারের দোহাই দিয়ে, জাতিসংঘের মানবাধিকারের দোহাই দিয়ে আমেরিকা যেভাবে লিবিয়া ঢুকেছে, আমেরিকা যেভাবে সিরিয়ায় ঢুকেছে, ওই দেশগুলোর দিকে তারা ঠিক পরিণতি, তারা ঠিক মতো 3 বেলা খেতে পারতেছে না। আমাদের এখানে কে ইন্ডিয়া, পাশের দেশ ইন্ডিয়া, কিভাবে মুসলিমরা অবহেলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ওইখানে কেন জাতিসংঘ কমিটি অফিস দেওয়া হয় না? আরো বলতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের যে মানবিক করিডোর, এটা কিন্তু এই যে তাদের একটা এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে আমাদের যে গ্র্যান্ড পার্টি নির্বাচন, ওখানে তারা এয়ারবেস তৈরি করতে চায়। এর জন্য তারা তাদের পুতুল সরকার নির্বাচন করতে পারে। কিভাবে করতে পারে? তাদের অসংখ্য এনজিও আছে। এনজিও গুলো কিভাবে কাজ করে? কারণ জাতিসংঘ সরাসরি কখনো কাজ করে, তার এনজিওর মাধ্যমে কাজ করে। কিভাবে কাজ করে? এনজিওর মাধ্যমে জাতিসংঘের মুখোশ ইউজ করে আমেরিকা লক্ষ লক্ষ ডলার তাদের কাছে পাঠানো হয়। এবং যারা কি করে সমাজের বিভিন্ন ধরনের কোশ্চেন ক্রিয়েট করে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। একটা সময় সরকারকে তারা সরিয়ে দিয়ে তাদের পুতুল সরকার বসায় এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। এটাই তাদের ফিলোসফি, এটাই হচ্ছে জাতিসংঘের আসল রূপ। এটা হচ্ছে জাস্ট একটা টুল, শুধুমাত্র এটা এই বিশ্বের সুপার পাওয়ারদের আরো সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলা। আমি যেটা লাস্টে বলতে চাই, দেখেন
আমাদের বাংলাদেশ, আমাদের সার্বভৌমত্ব আমরা কখনই আমরা কার অন্যের হাতে ছেড়ে দিতে পারবো, অন্য কোনো দেশের হাতে দিয়ে দিতে পারবো না। আমরা এই স্বাধীনতা প্রথম 1971 সালে রক্তের বিনিময়ে অর্জন করেছি। তারপর জুলাই আমরা স্টুডেন্টরা, আমরা ছাত্ররা আমাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে আবার এক ফেটিস সরিয়ে আমরা আমাদের এই সোনার দেশকে আবার সোনার দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেছি। এই সময় কোনো বৈদেশিক কুচক্র আমাদের দেশে ঢুকবে, এটা আমরা কখনই মানব না। জাতিসংঘের ঠিকানা এই বাংলায় হবে না, জাতিসংঘের ঠিকানা এই বাংলায় হবে না। সেটা হচ্ছে সর্বশেষে যে জিনিসটা বলতে চাই, দেখেন আমরা মানবাধিকারের বিরুদ্ধে না, আমরাও চাই, কিন্তু মানবাধিকারের মানদণ্ড কোন পশ্চিমা বিশ্ব আমাদের হতে পারবে না। আমাদের মানবাধিকারের মানদণ্ড আমরা নিজেরা, আমাদের নিজস্ব মানবাধিকারের মানদণ্ড আছে যেটা তাদের থেকে অনেক উন্নত। এবং দ্বিতীয়ত জাতিসংঘকে বলতে যাব, আপনারা যদি আসলে মানবাধিকার শিক্ষা দিতে চান তাহলে আগে গাজার গণহত্যা বন্ধ করেন, সিরিয়ার ধ্বংসস্তূপ পরিষ্কার করেন এবং গাজার মানুষকে 3 বেলা খাবারের আগে বৈধতা দেন, মানবিকতা আগে ওইখানে প্রমাণ করেন, তারপর আসবেন মানবিকতা শিখাতে। তারপর বলতে চাই বাংলাদেশের মানুষকে, আপনারা সজাগ থাকেন, সচেতন থাকেন, ধর্মীয় মূল্যবোধ এবং আপনার সার্বভৌমত্ব নিয়ে কখনো আপোষ করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।